আচ্ছা, আজকের ক্লাসটা বোঝার জন্য আমার যে বেসিকগুলো দরকার হবে, সেই বেসিকগুলো অলরেডি আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে, মানে প্রিভিয়াস যে ক্লাসগুলো আমরা এই চ্যাপ্টারের করেছি সেগুলোতে অলরেডি আলোচনা করা হয়েছে। তো আমরা একটু দ্রুত সেগুলো একটু রিভিউ করব, যেগুলো আজকে মানে লেকচার আমার দরকার হবে। হ্যাঁ, শর্টকাটে একটু আমি দ্রুত রিভিউ করব। যেমন দেখো, এইরকম আমরা একটা ফিগার দেখেছিলাম। এটা দেখো, দেখো এইরকম একটা ফিগার দেখছিলাম আমরা, যে যদি কোনো একটা কুণ্ডলীতে, দেখো যদি কোনো একটা কুণ্ডলীতে এমনভাবে তড়িৎ প্রবাহ হয়, ঠিক আছে, দেখো এমনভাবে যদি তড়িৎ প্রবাহ হয়, যে তড়িৎ প্রবাহটা তোমার যদি এই ক্লকওয়াইজ ডাইরেকশনে হয়, দেখো এই কয়েলটাতে যে কারেন্ট ফ্লোটা, সেটা দেখো ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। তো যদি কোনো কয়েলে এরকম ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হয় অথবা কারেন্ট ফ্লো হয় ক্লকওয়াইজ, তাহলে আমরা জানি যে ওই পাশে সাউথ পোল তৈরি হয়, তাহলে অবশ্যই অপোজিট পাশে নর্থ পোল তৈরি হবে। তার মানে দেখো যে ফর ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো ইন এনি কয়েল, দেখো ফর ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো ইন এনি কয়েল, যদি আমরা যে পাশ থেকে দেখলে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো মনে হবে, তো সেই পাশে অথবা সেই টার্মিনালটাতে দেখো এখানে এই ম্যাগনেটিকের সাউথ পোল তৈরি হবে আর অপোজিটে নর্থ পোল তৈরি হবে। তো তোমরা এটা অলরেডি জানো, এটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে অলরেডি পড়ছি। তো এই বেসিকটা আমাদের দরকার হবে, এটা। তো এটা মনে রাখতে হবে, আজকে আমাদের লেকচার এটা দরকার হবে। আর আরেকটা দেখছিলাম, দেখো যদি আমরা কারেন্ট ফ্লোটাকে আমরা চেঞ্জ করে দিই, যে কারেন্ট ফ্লোর যে ডাইরেকশনটা সেটা আমরা যদি চেঞ্জ করে দিই, তাহলে এই টার্মিনাল থেকে দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। দেখো এখান থেকে মনে হচ্ছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। হ্যাঁ, অনেকে সালাম দিয়েছো। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই নিজ নিজ বাসায় ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের এই ক্লাসগুলো থেকে তোমরা সবচেয়ে মানে বেস্ট ফ্যাসিলিটিটা পাচ্ছ, আর এটা সবাই আশা করি তোমরা রিসিভ করতেছো ভালোভাবে। হ্যাঁ, তো আমরা দেখো আবার লেকচারে ফেরত আসি। তো এই ফিগার অনুসারে দেখো আমরা দেখতেছি যে এই কয়েলটার মধ্যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তো সেই জন্য কিন্তু এখানে নর্থ পোল তৈরি হলো। আর অবশ্যই এপাশে তাহলে সাউথ পোল তৈরি হবে। তাহলে আমরা এখান থেকেও এটা বলতে পারি, দেখো ফর অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো, দেখো ফর অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো নর্থ পোল উইল বি জেনারেটেড অর নর্থ পোল উইল বি ক্রিয়েটেড। ঠিক আছে, তার মানে যখনই দেখো কোনো একটা কয়েলের মধ্যে আমরা যদি যে পাশ থেকে দেখলে মনে হবে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে অথবা কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ওই পাশের টার্মিনালটাতে নর্থ পোল, ম্যাগনেটিক নর্থ পোল তৈরি হবে। তাহলে অবভিয়াসলি অপোজিট যে টার্মিনাল সেটাতে সাউথ পোল তৈরি হবে। তো আশা করি এই লেকচারটা সবার মনে আছে। যে সবার কি মনে আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে এই লেকচারটা সবাই ভালোভাবে বুঝছিলা কিনা। তা আমি আজকে একটু শর্টকাটে রিভিউ করলাম। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানাও যে এই লেকচারটা সবার কি মনে আছে কিনা। যেহেতু এই লেকচারটা আজকে আমাদের লাগবে, আজকের টপিকটা বোঝার জন্য এই লেকচারটা আমাদের লাগবে, সেহেতু এই লেকচারটা আমি একটু শর্টকাটে রিভিউ করলাম। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানাও যে আসলে অ্যাকচুয়ালি তোমাদের এটা মনে আছে কিনা, এই টপিকটা মনে আছে কিনা। তো এরপর আমরা আমাদের আজকের টপিকে জাম্প করব। দেখো আমরা গত ক্লাসের লাস্টের দিকে, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আমরা। দেখো হোমওয়ার্কটা ছিল এরকম, যে এখানে যে কোনো একটা কয়েলের মধ্যে, দেখো যে কোনো একটা কয়েলের মধ্যে, এই কয়েলের মধ্যে যে কোনো একটা কয়েলের মধ্যে আমরা প্রিভিয়াস ক্লাসের লাস্টের দিকে এটা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। তো এখন এই হোমওয়ার্কটা ছিল এরকম, যে এই একটা ক্লোজড একটা লুপ অথবা ক্লোজড একটা কয়েল। তো এই ক্লোজড কয়েলটার মধ্যে যদি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয় অথবা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়, তখনই দেখা যায় যে এই কয়েলটার মধ্যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় অথবা এই সার্কিটের মধ্যে একটা তড়িৎ প্রবাহ শুরু হয়ে যায় সার্কিটের মধ্যে। আর আমরা দেখেছিলাম যে তখনই এই গ্যালভানোমিটার যে ইন্ডিকেটরটা, দেখো গ্যালভানোমিটারের যে ইন্ডিকেটরটা, সেটা এই লেফট আর রাইটে ডিফ্লেকশন দিবে অথবা লেফট আর রাইটে বিক্ষেপ দিবে। তো এখন দেখো যে এই যে মেইন কথাটা হলো যে এই মানে এই ক্লোজড যে কয়েলটা, এই ক্লোজড কয়েলটার মধ্যে যদি ফ্লাক্স পরিবর্তন হয়, ম্যাগনেটিক ফ্লাক্স যদি পরিবর্তন হয়, এই ক্লোজড কয়েলটাতে যদি ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হয়, শুধুমাত্র তখনই এই সার্কিটটার মধ্যে কারেন্ট ফ্লো হবে অথবা একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউসড হবে। আর ওই ইলেকট্রোমোটিভ ফোর্সটার কারণে এই সার্কিটটার মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে।
তো এখন আমাদের হোমওয়ার্কটা ছিল এরকম, যে এখানে আসলে অ্যাপারেন্টলি অথবা আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যেখানে মানে কোনো কিছু লস হচ্ছে না। যেমন এই ম্যাগনেটটাকে জাস্ট আমরা শুধু সামনে আর পেছনে যদি আমরা মুভ করি, ঠিক আছে, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড মুভ করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় এই সার্কিটটার মধ্যে কারেন্ট ফ্লো তৈরি হয়ে যায়। তো এখানে অ্যাপারেন্টলি আমাদের মনে হতে পারে যে কোনো কিছু লস না করে, দেখো কোনো কিছু লস না করে এখান থেকে আমরা কারেন্ট পাচ্ছি। কারেন্ট মানে কারেন্ট অথবা বিদ্যুৎ কিন্তু এক প্রকার শক্তি। দেখো ইলেকট্রিসিটি ইজ ওয়ান টাইপ অফ এনার্জি। তো এখানে আমরা দেখাচ্ছে মানে দেখতে পাচ্ছি যে কোনো কিছু লস না করেই অথবা কোনো শক্তি অথবা আদার্স টাইপ অফ এনার্জি লস না করেই আমরা এখান থেকে ইলেকট্রিসিটি অথবা মানে এনার্জি পাচ্ছি। তো আমাদের কোশ্চেনটা ছিল এরকম অথবা হোমওয়ার্কটা ছিল এরকম, যে এখানে আসলে কি কনজারভেশন ল অফ এনার্জি অথবা শক্তির সংরক্ষণশীলতা যে নীতিটা আছে সেটা কি আসলে ভায়োলেট হয় নাকি অথবা মেনে চলে কি না, এরকম একটা আমরা হোমওয়ার্ক দিছিলাম লাস্ট ক্লাসে। তো এটা আজকে আমরা এক্সপ্লেন করব যে এখানে আসলে অ্যাকচুয়ালি এই কনজারভেশন ল অফ এনার্জি সেই প্রিন্সিপালটা, হ্যাঁ সেই প্রিন্সিপালটা ফলো করে কি না, ঠিক আছে। তো এটা আমরা আজকে দেখব। তো দেখো আমরা সার্কিটটা আবার চিন্তা করি, এই সার্কিটটা আমরা আবার চিন্তা করি। তো এখন দেখো এই সার্কিটটার মধ্যে দেখো যখন এই ম্যাগনেটটাকে আমরা সামনের দিকে নিয়ে যাই, দেখো যখন ম্যাগনেটটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব, দেখো ফরওয়ার্ড মুভমেন্টের কারণে সামনের দিকে নিয়ে গেলাম, তখন এই সার্কিটটাতে দেখো এই কয়েলটার মধ্যে অথবা সার্কিটের মধ্যে যে আমি যে অ্যারো সাইন দিয়ে যে ডাইরেকশনটা দেখাইছি এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো হবে। আবার একটু লক্ষ্য করো, যখনই দেখো এই পজিশনে যদি আমরা রাখি, যে ম্যাগনেটটাকেও আমরা স্থির রাখলাম অথবা স্ট্যাটিক পজিশনে রাখলাম, আবার দেখো কয়েলটাকেও আমরা যদি স্ট্যাটিক পজিশনে রাখি, স্থির রাখি, তাহলে এই দুইটার মধ্যে কিন্তু কোনো আপেক্ষিক বেগ নাই অথবা কোনো রিলেটিভ ভেলোসিটি নাই। তো সেক্ষেত্রে দেখো এই কয়েলটার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লাক্স আছে, ম্যাগনেটিক ফ্লাক্স আছে, কিন্তু ওই ফ্লাক্সটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। আমরা বারবার একটা কথা বলছি যে এই ম্যাগনেটিক ফ্লাক্সের কিন্তু পরিবর্তন লাগবে অথবা চেঞ্জ লাগবে। যদি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন অথবা যদি চেঞ্জ না হয়, তাহলে কিন্তু আসলে এই ইফেক্টগুলো যে ম্যাগনেটিক ইন্ডাকশন অথবা তাড়িত চৌম্বক আবেশ যেগুলো আমরা পড়তেছি সেগুলো কিন্তু আসলে ইফেক্টিভ হবে না। তো এগুলো সবগুলো ম্যাগনেটিক লাইন মানে ম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য আসলে কিন্তু আমাদের ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের চেঞ্জ দরকার অথবা ম্যাগনেটিক যে ফ্লাক্সটার অথবা চৌম্বক ফ্লাক্সটার চেঞ্জ দরকার। যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু আমাদের এখানে কোনো ইলেকট্রিসিটি প্রডিউসড হবে না অথবা ইনডিউসড হবে না। তো আমরা যদি এই দুটাকে যদি আমরা স্থির রাখি অথবা স্টেশনারি স্টেটে রাখি, তখন দেখো এই ক্লোজড লুপটার মধ্যে কিন্তু কোনো ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না। আর যেহেতু কোনো ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না, তখন এর মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো ইনডিউস হয়নি। আর সেহেতু দেখো গ্যালভানোমিটারের যে ইন্ডিকেটরটা আছে সেটা কিন্তু কোনো দিকে ডিফ্লেকশন দিচ্ছে না। তো যখনই আমরা দেখো সামনের দিকে এটাকে মুভ করলাম, এই ম্যাগনেটটাকে সামনের দিকে মুভ করলাম, তখন দেখো এর মধ্যে কিন্তু ফ্লাক্স চেঞ্জ হয়েছে। দেখো এই যে ক্লোজড যে লুপটা আছে অথবা ক্লোজড যে কয়েলটা আছে সেই কয়েলটার মধ্যে কিন্তু ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। আর যখনই ফ্লাক্স চেঞ্জ হবে তখন তোমরা জানো যে এই কয়েলটার মধ্যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হবে, আর ওই ইলেকট্রোমোটিভ ফোর্সটার কারণে এই কয়েলটার মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। আর তড়িৎ প্রবাহ যে কোনো একটা দিকে হবে, হয় এই দিকে হবে না হলে এই দিকে হবে। তো যদি আমরা ম্যাগনেটটাকে ফরওয়ার্ড মুভ করি, সামনের দিকে মুভ করি, তখন দেখা যায় যে এই কুণ্ডলীটার মধ্যে অথবা এই কয়েলটার মধ্যে এই ডিরেকশনে, যে আমি যে ডাইরেকশনটা দেখাইছি সেই ডাইরেকশনে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে। তো এখন একটু লক্ষ্য করো, তোমরা এখান থেকে একটু লক্ষ্য করো যে এই কয়েলটার মধ্যে যদি এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো হয়, যদি এই ডাইরেকশনে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে তুমি এই টার্মিনাল লক্ষ্য করো, এই টার্মিনালটাতে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো এই কয়েলটার মধ্যে যদি আমরা এই টার্মিনালটার মানে নোটিস করি, এই টার্মিনালটা যদি আমরা নোটিস করি, তো সেক্ষেত্রে আমরা দেখতেছি দেখো যে এই টার্মিনালটায় ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। যেমন এই দিকে তড়িৎ প্রবাহ এসে এই দিকে এসে আবার এই দিক দিয়ে চলে যাচ্ছে এরকম করে। তো আমরা যদি একটা টার্মিনালে ফোকাস করি, যে এই পাশে একটা টার্মিনাল আরেকটা আছে, কয়েলটা দুটো টার্মিনাল, এটা একটা টার্মিনাল এটা আরেকটা টার্মিনাল, তো আমরা যদি একটা সিঙ্গেল টার্মিনালে আমাদের ফোকাসটা করি, তো এখন এখান থেকে আমরা দেখতেছি যে এই টার্মিনালে যে এই তড়িৎ প্রবাহের যে
দিকটা সেই দিকটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো আমরা একটু আগেই দেখে আসলাম যে যদি কোনো কয়েলে যদি আমরা দেখি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, অথবা যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হয়, যদি কোনো কয়েলটা যে পাশ থেকে আমরা দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো মনে হবে, তো সেই পাশে কিন্তু অ্যাকচুয়ালি নর্থ পোল তৈরি হবে। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হলে নর্থ পোল তৈরি হবে। তো এখন একটু লক্ষ্য করো, যদি বার ম্যাগনেটটাকে যদি আমি এই কুণ্ডলীর দিকে নিয়ে আসি অথবা এই কয়েলটার দিকে মুভ করাই, তো সেক্ষেত্রে দেখো যে এই পাশে নর্থ পোল তৈরি হবে। তো তোমরা এটা জানো যে নর্থ পোল কিন্তু রিপালস করে অথবা বিকর্ষণ করে, তার মানে সেম পোল তৈরি হয়ে যাবে। তো এখন দেখো যে এই কারেন্টটার ডাইরেকশনটা এমন হবে, একটু ভালোভাবে কথাটা লক্ষ্য করো, যে এই কারেন্টটার ডাইরেকশন এমন হবে যেন এই পাশে সেম পোল তৈরি হয়। যখন আমরা ম্যাগনেটটাকে এই কয়েলটার দিকে নিয়ে যাব, দেখো ম্যাগনেটটাকে যখন আমরা কয়েলটার দিকে নিয়ে যাব, তখন এই কয়েলটার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে, আর ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের কারণে এই কয়েলটার মধ্যে একটা তড়িৎ প্রবাহ হবে। আর তড়িৎ প্রবাহটা এমন দিকে হবে অথবা এমন ডাইরেকশনে হবে যেন এই পাশে যে এই ম্যাগনেটটার কাছে যে মানে টার্মিনালটা আছে কয়েলটার, ওই টার্মিনালে যেন সেম পোল তৈরি হয়, যে এমনভাবে তড়িৎ প্রবাহটা হবে যেন সেম পোল তৈরি হয়। যেমন ধরো এখানেও নর্থ পোল, এখানেও নর্থ পোল। আর তোমরা অলরেডি জানো যে নর্থ পোল যদি সেম পোল হয় তখন এখানে বিকর্ষণ করবে। তার মানে দেখো যে এখানে যেহেতু একটা নর্থ পোল তৈরি হলো, তখন এই নর্থ পোল বিকর্ষণ করবে। এর মানে হলো এই দণ্ডচুম্বকটাকে আর এই দিকে নিয়ে আসতে দিবে না। ঠিক আছে, যে এই কয়েলটা যেহেতু একটা ম্যাগনেটে কনভার্ট হয়ে গেল এখন, তো এই কয়েলটা দেখো যে এই ম্যাগনেটটাকে আর সামনের দিকে নিয়ে আসতে দিবে না, অথবা সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্টে এই বাধা প্রদান করবে অথবা রেজিস্ট করবে। ঠিক আছে, তার মানে একটা অপোজিং একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তার মানে দেখো যদি এর মধ্যে যে রিপালসিভ ফোর্সটা তৈরি হয়ে গেল, তো এর পরেও যদি আমরা ম্যাগনেটটাকে ফরওয়ার্ড মুভ করতে চাই, তখন কিন্তু আমাদের বাইরের থেকে একটা এনার্জি সাপ্লাই দিতে হবে। বাইরে থেকে কিন্তু আমাদের একটা এনার্জি সাপ্লাই দিতে হবে। আর এই যে এক্সটার্নাল এনার্জি আমরা সাপ্লাই দিচ্ছি, যে এক্সটার্নাল এনার্জিটা সাপ্লাই দিচ্ছি, কারণ এই যে ম্যাগনেটটার মধ্যে দেখো রিপালস হচ্ছে, এখানে এই কয়েল আর ম্যাগনেটের মধ্যে রিপালসিভ একটা ফোর্স তৈরি হয়ে গেছে অথবা একটা বিকর্ষণ বল তৈরি হয়ে গেল। তো এই বিকর্ষণ বলটাকে ওভারকাম করার জন্য, ওভারকাম করে যদি আমরা ম্যাগনেটটাকে আবার সামনের দিকে নিয়ে যেতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বাহির থেকে কিন্তু একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে অথবা একটা এনার্জি দিতে হবে, বাহির থেকে একটা এক্সটার্নাল এনার্জি দিতে হবে। আর যেহেতু ওই এক্সটার্নাল এনার্জিটা এই ম্যাগনেটটাকে মুভ করার জন্য ইউজ হচ্ছে, তো এই ধরনের যে এনার্জি সেটাকে কিন্তু অবশ্যই আমরা যান্ত্রিক শক্তি বলবো অথবা মেকানিক্যাল এনার্জি বলবো। যে যান্ত্রিক শক্তি তোমরা জানো যে কোনো কিছু মুভ করলে আসলে যে এনার্জিটা হয় সেটা কিন্তু যান্ত্রিক শক্তি। তো আমরা দেখো যান্ত্রিক শক্তি অথবা মেকানিক্যাল এনার্জি আমাদের বাইরে থেকে সাপ্লাই দিতে হবে। আর ওই মেকানিক্যাল এনার্জিটার কারণেই এই মানে ম্যাগনেটটা সামনের দিকে মুভ করা যাবে, এই রিপালসিভ ফোর্সটাকে উপেক্ষা করেও সামনের দিকে মুভ করা যাবে। আর যখনই আমরা সামনের দিকে মুভ করব, তখন এই কয়েলটার মধ্যে ফ্লাক্স চেঞ্জ হবে, তখন কিন্তু আলটিমেটলি এখান থেকে কারেন্ট ফ্লো তৈরি হবে। তাহলে দেখো এই কারেন্ট ফ্লোটা তৈরি করার জন্য আমাদের এখান থেকে কিন্তু একটা যান্ত্রিক শক্তি ব্যয় করতে হচ্ছে, দেখো একটা মেকানিক্যাল এনার্জি এক্সপেন্ড করতে হচ্ছে। ঠিক আছে, আবার দেখো যখন আমরা এই ম্যাগনেটটাকে যখন আবার ব্যাকওয়ার্ড মুভ করব, যদি আমরা এইদিকে সরাই নেই, তখনও দেখো এই মানে কুণ্ডলীটা অথবা কয়েলটা এই ম্যাগনেটটাকে সরতেও দিবে না। তার মানে কি দেখো কাছে আসতেও দিবে না, এই কয়েলটার কাছে আসতেও দিবে না, কাছে আসতে গেলেও তখনও বাধা প্রদান করবে অথবা একটা মানে রেজিস্টিভ ফোর্স অ্যাপ্লাই করবে। আবার যখন দূরে সরাই নিয়ে যাব তখনও যেতে দিবে না, অথবা তখনও একটা অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়েট হবে। তার মানে দেখো যে এই কয়েলটার সামনে যদি আমরা এই ম্যাগনেটটাকে এই ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভ করতে চাই অথবা মুভ করার ট্রাই করি, তো ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড যেভাবে আমরা মুভ করি না কেন, দুই ধরনের মুভমেন্টকেই এই কয়েলটা তখন বাধা দিবে। তখন এখানে দেখো যে ম্যাগনেটিক মানে কারেন্ট ফ্লোটার কারণে যে ম্যাগনেটটা তৈরি হলো অথবা যে এই কয়েলটা সলিনয়েড, এখানে যে ম্যাগনেটটা তৈরি হবে সেই ম্যাগনেটটা দেখো দুই ক্ষেত্রেই এই ম্যাগনেটটার মুভমেন্টকে বাধা দিবে। তো আশা করি সবাই এটা বুঝছো। তার মানে দেখো সামনের দিকে নিয়ে আসতে গেলেও এটাকে বাধা দিবে, আবার পেছনের দিকে নিয়ে যেতে গেলেও এটাকে বাধা দিবে। তো এখন তোমরা এখান থেকে একটু লক্ষ্য করো, যদি সামনের দিকে নিয়ে আসার ক্ষেত্রে যদি বাধা দেয় অথবা একটা মানে রেজিস্টিভ ফোর্স অ্যাপ্লাই করে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আর এখানে এই দুই জায়গায় কিন্তু সেম পোল তৈরি হতে হবে।
দুই জায়গায় কিন্তু সেম পোল তৈরি হতে হবে। তার মানে দেখো এখানে এমনভাবে তড়িৎ প্রবাহটা মানে তৈরি হবে, সেই তড়িৎ প্রবাহটা কিন্তু এখানে ম্যাগনেটিক নর্থ পোল তৈরি করবে। আর যেহেতু ম্যাগনেটিক নর্থ পোল তৈরি করলো, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা যে ম্যাগনেটটাকে যদি আমরা এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন এই নর্থ পোল বাধা দিবে। আর ওই বাধাটাকে উপেক্ষা করে যদি আমরা মানে ম্যাগনেটটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন বাইর থেকে আমাদের একটা যান্ত্রিক শক্তি ব্যয় করতে হবে, অথবা একটা যান্ত্রিক শক্তি অ্যাপ্লাই করতে হবে। ওই যান্ত্রিক শক্তিটার কারণে এই ম্যাগনেটটা সামনের দিকে মুভ করতে পারবে। আচ্ছা, আবার দেখো যদি আমরা এই ম্যাগনেটটাকে এই ক্লোজড কয়েলটা থেকে আমরা দূরে সরাই নিয়ে যাই, দেখো দূরে সরাই নিয়ে যাই, তো সেক্ষেত্রেও দূরে সরে যেতেও দিবে না, অথবা দূরে সরতে মানে যখন দূরে সরতে যাবে তখনই কিন্তু বাধা প্রয়োগ করবে। আচ্ছা, তখনই যদি বাধা প্রদান করে, তখন অবশ্যই এখানে সাউথ পোল তৈরি হতে হবে, কারণ সাউথ পোল নর্থ পোলকে অ্যাট্রাক্ট করবে অথবা আকর্ষণ করবে। তাহলে ওই আকর্ষণ বলের বিরুদ্ধে আমাদের বাহির থেকে যান্ত্রিক শক্তি ব্যয় করে এই চুম্বকটাকে এইদিকে নিয়ে আসতে হবে। তার মানে এখানে দেখো সামারিটা দেখো এরকম, যদি আমরা যদি বাইরে মানে এই মানে ব্যাকওয়ার্ড মুভ করার ট্রাই করি, দেখো ব্যাকওয়ার্ড মুভ করার ট্রাই করি, তখন দেখো এখানে যে কারেন্ট ফ্লোর যে ডাইরেকশনটা, দেখো কারেন্ট ফ্লোর যে ডাইরেকশনটা, সেই ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো সামনের দিকে যখন নিয়ে আসলাম, এই ইন্ডিকেটরটা এই দিকে পজিটিভের দিকে ধরো বিক্ষেপ দিল অথবা ডিফ্লেকশন দিল। যখন আমরা আবার ব্যাকওয়ার্ড মুভ করলাম, দেখো যখন আমরা আবার ব্যাকওয়ার্ড মুভ করলাম, তখন দেখো এটা কিন্তু আবার এই নেগেটিভ সাইডের দিকে ডিফ্লেকশন দিল। তার মানে দেখো এই সার্কিটটার মধ্যে কিন্তু কারেন্টের ফ্লোয়ের যে ডাইরেকশনটা অথবা তড়িৎ প্রবাহের যে দিকটা, সেটা কিন্তু বিপরীত হয়ে গেল। ঠিক আছে, সেটা কিন্তু বিপরীত হয়ে গেল। তো এখন দেখো যখনই আবার দেখো এটাকে যদি আমরা আবার যদি সামনে পিছনে নিয়ে এরকম যদি আবার যদি সামনের দিকে নেই, তখন দেখো এটাকে এক মানে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, আর এটা পজিটিভ ডাইরেকশনে দেখো মুভ করলো এই ইন্ডিকেটরটা। আবার যখন আমরা ব্যাকওয়ার্ড মুভ করব, তখনও দেখো এটার মানে ইলেকট্রিসিটির ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যখনই দেখো ইলেকট্রিসিটির ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে এই টার্মিনালটা একটু লক্ষ্য করো, যে এই টার্মিনালটা কিন্তু দেখো ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। দেখো এখন কিন্তু দেখো ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। আর তোমরা একটু আগের স্লাইডে আমি দেখাইছি যে কোনো একটা কয়েলে, ক্লোজড কয়েলে যদি ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হয়, তো সেক্ষেত্রে ওই টার্মিনালটাতে কিন্তু সাউথ পোল তৈরি হবে। তো এখানে দেখো যে সাউথ পোলটা তৈরি হলো, এই ম্যাগনেটটাকে যখন আমরা ব্যাকওয়ার্ড মুভ করব, তখন যে সাউথ পোলটা তৈরি হলো, তো এই সাউথ পোল আর নর্থ পোল কিন্তু অ্যাট্রাক্ট করবে। তার মানে এই সাউথ পোলটা ম্যাগনেটটাকে এই বাইরের দিকে যেতে দিবে না, অথবা দেখো যে ব্যাকওয়ার্ড মুভমেন্টে বাধা দিবে অথবা রেজিস্ট করবে। ওকে, তো এখন দেখো এই অ্যাট্রাকটিভ ফোর্সটাকে ওভারকাম করার জন্য আমাদেরকে বাইরে থেকে একটা মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দিয়ে এরপরে ম্যাগনেটটাকে ব্যাকওয়ার্ড মুভ করতে হবে। তাহলে দেখো আমরা একটা সামারি বলতে পারি যে এখানে এই ম্যাগনেটটাকে যদি আমরা সামনের দিকে নিয়ে যাই, সেক্ষেত্রেও এখানে এই কয়েলটা বাধা দিবে। আবার যদি আমরা পেছনের দিকে নিয়ে যাই, সেক্ষেত্রেও বাধা দিবে। দেখো সামনের দিকে যদি আমরা নিয়ে যাই, তাহলে এখানে সেম পোল তৈরি হবে, নর্থ পোল, তখন এই রিপালসিভ ফোর্স হবে, তার মানে কি বাধা দিবে। আবার যখন আমরা বাহিরের দিকে নিয়ে যাব অথবা ব্যাকওয়ার্ড নিয়ে যাব, তখনও বাধা দিবে। আর তখনও বাধা দিতে হলে এখানে অবশ্যই সাউথ পোল তৈরি হতে হবে। আর সাউথ পোল আর নর্থ পোল অ্যাট্রাক্ট করবে, আর এই অ্যাট্রাকশন ফোর্সটার কারণেই বাধাপ্রাপ্ত হবে, যে বাইরের দিকে আমরা নিতে পারবো না। তখন এই বাইরের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা এক্সটার্নাল মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দিতে হবে, অথবা একটা বহিস্থ একটা যান্ত্রিক শক্তি আমাদের প্রয়োগ করতে হবে। আর ওই যান্ত্রিক শক্তি প্রয়োগ না করলে আমরা কিন্তু এই ম্যাগনেটটা এই দিকে নিয়ে যেতে পারবো না। তাহলে দেখো এই ম্যাগনেটটাকে মুভমেন্ট রাখার জন্য অথবা মোশনে রাখার জন্য, একটু লক্ষ্য করে ভালোভাবে, ম্যাগনেটটাকে মোশনে রাখার জন্য আমাদের কন্টিনিউয়াসলি বাইরে থেকে কিন্তু একটা মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দিতে হচ্ছে। ভালো করে লক্ষ্য করে একটু, ম্যাগনেটটাকে যদি মানে ম্যাগনেটটা আমরা যতক্ষণ পর্যন্ত এরকম টু অ্যান্ড ফ্রো মুভ করতে পারবো, দেখো যতক্ষণ পর্যন্ত আমরা টু অ্যান্ড ফ্রো এরকম মুভ করব, সামনে পেছনে আমরা এরকম মুভ করব, ততক্ষণ কিন্তু ফ্লাক্স চেঞ্জ হবে, আর ততক্ষণ কিন্তু তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তো আমরা যখনই মুভমেন্টটা স্টপ করে দেব, তখন কিন্তু ফ্লাক্স চেঞ্জ স্টপ হয়ে যাবে, আর এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হবে না। তাহলে এই মুভমেন্টটা কন্টিনিউ রাখার জন্য, দেখো এই ম্যাগনেটটার মুভমেন্টটা কন্টিনিউ রাখার জন্য আমাদের বাইরে থেকে কিন্তু যে কোনো একটা মোটর অথবা যে কোনো একটা মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করে আমাদেরকে এটা সবসময় এরকম মুভ করতে থাকতে হবে। আচ্ছা, এখন দেখো যে সামনের দিকে মুভ করলে একদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, আবার পেছনের দিকে মুভ করলে অন্য দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে।
তো তখন দেখো যদি এই ম্যাগনেটটাকে আমরা এরকম মুভমেন্ট কন্টিনিউ করি, তাহলে এই সার্কিটটার মধ্যে কিন্তু একটা দিক পরিবর্তী প্রবাহ ইনডিউসড হবে। দেখো দিক পরিবর্তী প্রবাহ ইনডিউস হবে, তার মানে কি মানে প্রতিনিয়ত যে ইনডিউসড ইলেকট্রিসিটির কিন্তু ডাইরেকশনটা চেঞ্জ হবে। তো এই ধরনের যে ইলেকট্রিসিটি সেটাকে আমরা ইংলিশে বলি অল্টারনেটিং কারেন্ট। দেখো অল্টারনেটিং কারেন্ট অথবা বাংলায় বলতে পারো যে দিক পরিবর্তী প্রবাহ। তার মানে যতক্ষণ আমরা এটাকে টু অ্যান্ড ফ্রো মুভ করব, যতবার টু অ্যান্ড ফ্রো মুভ করব, ঠিক ততবার কিন্তু এর মানে তড়িৎ প্রবাহের দিকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আশা করি সবাই এটা বুঝছো যে আসলে অল্টারনেটিং কারেন্ট এটাকে কেন বলে। যে অল্টারনেটিং কারেন্ট বলে এই কারণ এই ইনডিউসড কারেন্টটার দিক প্রতিনিয়ত চেঞ্জ হবে। সামনের দিকে যখন আমরা মুভ করব তখন যে ডিরেকশনে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে অথবা ইনডিউসড হবে, আবার ব্যাকওয়ার্ড মুভ করলে তার অপোজিট দিকে ইলেকট্রিসিটি ফ্লো করবে অথবা ইনডিউস হবে। আবার সামনের দিকে মুভ করলে ওই ডাইরেকশনটা আবার চেঞ্জ হবে। এরকম কন্টিনিউসলি যদি আমরা ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড এরকম মুভ করতেই থাকি, তো এই সার্কিটটার মধ্যে কিন্তু অল্টারনেটলি ঘড়ির কাঁটার দিকে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ আবিষ্ট হতে থাকবে। তাহলে এই যে ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে, তো এই ডিরেকশনটা কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে। তো ওই জন্য দেখো এই চ্যাপ্টারটার যে মেইন হেডিং, সেই হেডিংটা কিন্তু দেখো যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণেই কিন্তু অল্টারনেটিং কারেন্টটা জেনারেট হয় অথবা ইনডিউসড হয়। সেই জন্য এই চ্যাপ্টারটার নামটা দেখো যে এই চ্যাপ্টারের যে কন্টেন্ট সেটার সাথে কিন্তু মিল রেখে চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই যে ফ্লাক্স চেঞ্জ হওয়ার কারণে যে ইলেকট্রিসিটি ইনডিউস হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আর এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণেই কিন্তু অল্টারনেটিং কারেন্টটা ইনডিউস হচ্ছে অথবা তৈরি হচ্ছে। তো আশা করি সবাই এই মেকানিজমটা বুঝছো। যে এখান থেকে শুধু এতটুকু মনে রাখবা শর্টকাটে, যে এই ম্যাগনেটটাকে আমরা সামনের দিকে নিয়ে যাই অথবা পেছনের দিকে নিয়ে যাই, দুই ক্ষেত্রেই কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে। সামনের দিকে নিয়ে গেলেও বাধার সম্মুখীন হবে, আবার পেছনের দিকে নিয়ে গেলেও কিন্তু বাধার সম্মুখীন হবে। তার মানে দুই ক্ষেত্রেই কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে। আর ওই বাধাটা উপেক্ষা করার জন্য অথবা ওভারকাম করার জন্য আমাদেরকে এই বাইরে থেকে একটা মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দিয়ে এই ম্যাগনেটটার যে মুভমেন্টটা সেটাকে কন্টিনিউ রাখতে হবে। আর যতক্ষণ আমরা কন্টিনিউ রাখবো ততক্ষণ আমরা এই সার্কিটে কারেন্ট ফ্লো পাবো। যখনই এই মুভমেন্ট আমরা স্টপ করে দিব তখন কিন্তু এই সার্কিটের মধ্যে আর ইলেকট্রিসিটি ফ্লো কিন্তু থাকবে না। ওকে, তাহলে দেখো আমরা এই কিছু কিছু সামারি আমরা করতে পারি। দেখো এটা যে আবিষ্ট তড়িৎচালক বল কুণ্ডলী ও চুম্বকের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা দেয়। দেখো এখানে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হলো সেটা দেখো এই দুইটাই কুণ্ডলী আর চুম্বকের মধ্যে যে আপেক্ষিক যে বেগ অথবা রিলেটিভ যে ভ্যালোসিটি, সেই রিলেটিভ ভ্যালোসিটিকে যেমন অপোজ করতেছে, ঠিক আছে, অথবা রেজিস্ট করতেছে। তার মানে দেখো রিলেটিভ ভ্যালোসিটিকে এরা করতে দিবে না অথবা রিলেটিভ ভ্যালোসিটি থাকতে দিবে না, এরকম একটা এই রেজিস্টিভ ফোর্স দিচ্ছে। তো ওই জন্য আমরা এটা বলতে পারি, দেখো দ্য ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স অপোজেস দ্য রিলেটিভ মোশন বিটুইন দ্য কয়েল অ্যান্ড ম্যাগনেট। তাহলে দেখো যে এই রিলেটিভ মোশনটা যদি আমরা কন্টিনিউ রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এক্সটার্নাল এনার্জি লাগবে, ঠিক আছে। আর এই এক্সটার্নাল এনার্জিটাকে আমরা মেকানিক্যাল এনার্জি বললাম। ওকে, তাহলে দেখো এটা আমরা আবার বলতে পারি, দেখো যে কুণ্ডলী ও চৌম্বকের মধ্যবর্তী এই আপেক্ষিক গতি বজায় রাখার জন্য সর্বদা কিছু যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয়, যা পরবর্তীতে এই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে কুণ্ডলিতে প্রবাহের সৃষ্টি করে। তার মানে দেখো এই ম্যাগনেটটাকে ম্যাগনেটের যে মুভমেন্ট সেটাকে কন্টিনিউ রাখার জন্য আমরা যে যান্ত্রিক শক্তি অথবা মেকানিক্যাল এনার্জিটা আমরা যে ব্যয় করতেছি অথবা এক্সপেন্ড করতেছি, ওই মেকানিক্যাল এনার্জিটাই কিন্তু পরবর্তীতে কনভার্ট হয়ে এই ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়ে এই সার্কিটটার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো করলো। তাহলে দেখো এখানে যে ইলেকট্রিসিটিটা আসলো এটা আসলে কিন্তু মেকানিক্যাল এনার্জি থেকে আসছে। তার মানে এখানে যতটুকু আমরা মেকানিক্যাল এনার্জি স্পেন্ড করলাম, ওই মেকানিক্যাল এনার্জিটাই এখানে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল, আর এখানে এই সার্কিটের মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো করলো। তো আশা করি সবাই বুঝছো। দেখো টু মেনটেন দিস রিলেটিভ মোশন, এই রিলেটিভ মোশন টু অ্যান্ড ফ্রো যে রিলেটিভ মোশনটা এটাকে কন্টিনিউ রাখার জন্য দেখো সাম মেকানিক্যাল এনার্জি হ্যাজ টু বি এক্সপেন্ডেড হুইচ ইজ লেটার কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেটস ইলেকট্রিক কারেন্ট ইন দ্য কয়েল। তাহলে দেখো মেকানিক্যাল এনার্জিটা দিয়ে ইউজ করে আমরা এই ম্যাগনেটটাকে আমরা এই ম্যাগনেট আর কয়েলটার মধ্যে যে রিলেটিভ মোশন আছে
অথবা আপেক্ষিক যে গতিটা আছে সেটাকে যে আমরা বজায় রাখার জন্য যে মেকানিক্যাল এনার্জি অথবা যান্ত্রিক শক্তি ব্যয় করলাম, সো এই যান্ত্রিক শক্তিটাই পরবর্তীতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়ে গেল। ঠিক আছে, তো এখানে দেখো এখন আমরা ইজিলি বুঝতে পারলাম যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যে কনজারভেশন ল অফ এনার্জি, যে আমরা শক্তির সংরক্ষণশীলতা যে নীতিটা আমরা পড়েছি সেটা কিন্তু ভায়োলেট হয়নি অথবা লঙ্ঘিত কিন্তু হয়নি। তাহলে এখানেও কিন্তু দেখো এনার্জি কিন্তু একটা রূপ থেকে কিন্তু অন্য একটা রূপে রূপান্তর হয়েছে মাত্র। তো এই এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই ক্ষেত্রে দেখো যে যান্ত্রিক শক্তিটা কিন্তু বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়ে যায়। তো আমরা যদি এই যান্ত্রিক শক্তিটা মানে অ্যাকচুয়ালি যদি আমরা চিন্তা না করি, তখন দেখা যাবে যে এই চৌম্বকের এটাও কোনো ক্ষতি হচ্ছে না অথবা এখানেও কোনো ক্ষতি হচ্ছে না, তখন অটোমেটিক্যালি এখানে মানে আমরা বিদ্যুৎ পাচ্ছি। তো এক্ষেত্রে চিন্তা হতে পারে এখানে মানে মানে কোনো শক্তি ব্যয় না করে আমরা এখান থেকে একটা বিদ্যুৎ শক্তি পাচ্ছি। তো সেটা অনেক সময় মনে হতে পারে যে কনজারভেশন ল অফ এনার্জির মানে বিপরীতে চলে যায়। তো এখন আশা করি সবাই বুঝছো যে এটা এখানেও কিন্তু যে কনজারভেশন ল অফ এনার্জি কিন্তু ফলো করে, অবশ্যই ফলো করে। ওকে, আচ্ছা, আশা করি সবাই এটা বুঝছো। তো দেখো এই যে এই সেম ফর্মুলাটা ব্যবহার করি, দেখো এই সেম মেকানিজম, এখানে যে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, তো এই ফ্লাক্স চেঞ্জ হওয়ার কারণে যে ইলেকট্রিসিটি এর এখানে মানে ইলেকট্রিসিটি আমরা পাচ্ছি, তো এই মেকানিজম ইউজ করেই কিন্তু যত ধরনের জেনারেটর আছে, তোমরা জেনারেটর অনেকে দেখেছো যে যত ধরনের জেনারেটর আছে, যেমন ধরো এই জেনারেটর দেখো, এটা একটা জেনারেটর, এসি জেনারেটর। সো এই এসি জেনারেটরটাকে কিন্তু একটা ডিজেল মেশিন অথবা কোনো একটা পেট্রোল মানে পেট্রোল ইঞ্জিন দিয়ে এখানে কিন্তু এই মানে মানে এই হুইলটাকে কিন্তু কন্টিনিউয়াসলি রোটেট করানো হচ্ছে। তার মানে কি এর ভিতরে কিন্তু ফ্লাক্স চেঞ্জ করা হচ্ছে। তাহলে এই হুইলটা যদি আমরা কন্টিনিউলি ঘোরাই, তো এই কন্টিনিউলি ঘোরানোর জন্য অথবা রোটেট করার জন্য আমাদের কিন্তু যান্ত্রিক শক্তি লাগবে অথবা মেকানিক্যাল এনার্জি লাগবে। তো ওই মেকানিক্যাল এনার্জিটা কিন্তু এই ডিজেল ইঞ্জিনটা সাপ্লাই দিচ্ছে। দেখো এই ডিজেল ইঞ্জিনটাতে আমরা তেল ব্যবহার করে অথবা ডিজেল ব্যবহার করে আমরা এই হুইলটাকে আমরা রোটেট করাবো। আর এই হুইলের সাথে যেহেতু একটা মানে বেল্ট লাগানো আছে, তো এই বেল্টটা কি করবে, এই জেনারেটর যেটা আছে জেনারেটরের এই হুইলটা রোটেট করাবে। আর এই জেনারেটরের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড আছে, কয়েল আছে, মানে ক্লোজড লুপ আছে, কয়েল আছে, অনেক কয়েল আছে, কয়েলের কুণ্ডলী আছে। তো ওর মধ্যে যখন আমরা এটাকে রোটেট করব তখন কিন্তু এর মধ্যে ফ্লাক্স চেঞ্জ হবে। ঠিক আছে, এখন এই হুইলটা রোটেট করার জন্য আমাদের এই একটা ডিভাইস লাগবে। দেখো এটা একটা লাগবে, এটা হলো তোমার এই মেকানিক্যাল এনার্জি সাপ্লাই করবে এখান থেকে। তো এই মেকানিক্যাল এনার্জিটা আমরা দেখো তেল ইউজ করে দেখো ডিজেল ইঞ্জিনটা চলবে। তো এই ডিজেল ইঞ্জিনটা মানে চলার পরে এখান থেকে এই মেকানিক্যাল এনার্জিটা কাজে লাগে, দেখো আমরা এই এই জেনারেটরের যে হুইলটা আছে সেটা আমরা রোটেট করাতে পারি। আর জেনারেটরের যে হুইলটা আছে সেটা যদি রোটেট করি তখন কিন্তু এখানে ভিতরে ফ্লাক্স চেঞ্জ হবে আর এখান থেকে আমরা এই অল্টারনেটিং কারেন্ট পাবো। তোমরা এই ধরনের জেনারেটর অনেক দেখছো যে অনেক সময় যে কোনো ফাংশন, বিশেষ করে এই বিয়ে বাড়িতে এই ধরনের জেনারেটর ইউজ করে লাইটিংয়ের কাজে, যে এখান থেকে তোমরা অলরেডি অনেক সময় নোটিস করছো। আবার ধরো জেনারেটর এরকমও থাকতে পারে, ঠিক আছে, এরকম থাকতে পারে, এগুলো বিভিন্ন দোকানে ব্যবহার করে। তো এই টাইপের জেনারেটর দেখছো। তো এখানে কিন্তু দেখো এই টাইপের জেনারেটরগুলো কিন্তু গ্যাসেও চলে অথবা ডিজেল অথবা পেট্রোলেও চলে।